আছে। শাওন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। গণহত্যায় অভিযুক্তদের রাজনীতি মেনে নেবে না দেশের মানুষ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে অস্বস্তি, সবজির চড়া দামে বিপাকে নিম্ন আয়ের মানুষ, বিক্রেতাদের নানা অজুহাত। অসহনশীল, এটা আমাদের মাত্রা অতিরিক্ত বড় হয়ে গেছে, কি আর করার কিছুই নাই। কি করবো আমরা, আমাদের একেবারে নার্ভিসাস উঠে গেছে। মাল যদি নষ্ট হয়ে যায়, খেতে না থাকে, তাহলে তো আমাদের থেকে দাম বেশি দিয়ে কিনতেই হবে। কক্সবাজারে অনুমোদন ছাড়াই চলছিল ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং, পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দর্শক, আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শেখ হাসিনার দেশে ফেরা, বিচার এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে কড়া বার্তা দিলেন সরকারের দুই মন্ত্রী। কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনীতি মেনে নেবে না দেশের মানুষ। অন্যদিকে চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে ফিরে শেখ হাসিনাকে প্রচলিত আইনেই বিচারের মুখোমুখি হতে হবে। সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই সময় শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। হাসিনার বক্তব্যে কোনো অস্থিতিশীলতা যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে স্যার? তার বক্তব্য দেয়াকে আপনারা কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনীতি দেশের মানুষ গ্রহণ করবে না। নিজ কর্মকাণ্ডের জন্য যারা অনুশোচনায় ভোগে না কিংবা জনগণের কাছে ক্ষমা চাননি, তাদের রাজনৈতিক পুনর্বাসনেরও সুযোগ নেই। তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশের রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটন খাতের নানা সম্ভাবনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ সেটা হবে। এখানে সমুদ্র সম্পদ ভিত্তিক গবেষণা পরিচালিত হবে। এই জাতীয় সমস্ত ইনস্টিটিউশনগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসবো। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হতে হবে। কোনো বিশেষ ট্রাইব্যুনাল নয়, দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় হবে তার বিচার। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন, তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাল্লাহ বিচার হবে এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ। পর্যাপ্ত সরবরাহের পরও চট্টগ্রামে নিত্যপণ্যের দাম চড়া। কাঁচা বাজারে 80 থেকে 100 টাকার নিচে কোনো সবজি মিলছে না। বিক্রেতাদের অজুহাতে শেষ নেই, লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে বিপাকে সীমিত আয়ের মানুষ মিলাতে পারছেন না আয় ব্যয়ের হিসাব। গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামের কাঁচা বাজারে শাকসবজির দাম চড়া। এ সপ্তাহে কিছুটা কমলেও এখনও 100 টাকার উপরে। কাঁচামরিচ 250 টাকা, করলা, বেগুন, ঝিঙে সহ অন্যান্য সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বাজারে গিয়ে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে বলছেন সীমিত আয়ের মানুষ। অসহনশীল, এটা আমাদের মাত্রা অতিরিক্ত বড় হয়ে গেছে, কি আর করার কিছুই নাই। মানে ধৈর্যের বাইরে আমরা এখন। আমি বাজার করে জানি, এখন আমি বাজার দেখলাম ওইখানে দিকে একটা রেট, সামনের একটা ওইদিকে আরেক রেট। বাজার নিতে আসছি, না কিনে চলে যাচ্ছি, কিছু খেতে পারছি না, কিছু কিনতে পারছি না দামের কারণে। মাছ মাংস তো কিনে খেতে পারতেছি না, সে জায়গায় সবজি নিচ্ছি, তাও দাম। কি করবো আমরা, আমাদের একেবারে নার্ভিসাস উঠে গেছে।
বাজারে সরবরাহ পর্যাপ্ত, ট্রাকে ট্রাকে আসছে নানা পদের সবজি। তারপরও দাম ৮০ থেকে ১০০ টাকা। বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরও বাড়তে পারে বলছেন বিক্রেতারা। দাম এখন বেশি, বৃষ্টির কারণে মালামাল নষ্ট হয়, কাঁচামাল পচনশীল। মাল যদি নষ্ট হয়ে যায়, খেতে না থাকে, তাহলে তো আমাদের থেকে দাম বেশি দিয়ে কিনতেই হবে। গত সপ্তাহে এখন কিছুটা কমছে, কিন্তু বৃষ্টি হতে আবার বাড়তে পারে, কারণ বৃষ্টিতে আবার ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাবে, সবজির দাম আরও বাড়তে পারে। প্রথম যে অবস্থা ছিল ঠিক সেম এই অবস্থায় আবার হবে। তাও আবার সাময়িকভাবে কিছুদিন কষ্ট হবে আর কি, একটু দাম থাকবে কিছু কিছু পণ্য। ক্রেতাদের দাবি, বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে ইচ্ছেমতো দাম হাঁকছেন বিক্রেতারা। কারসাজি এবং কৃত্রিম মূল্যবৃদ্ধি বন্ধে নিয়মিত তদারকির দাবি তাদের। সিন্ডিকেটের মাধ্যমে আমরা দামটা বৃদ্ধি করে ফেলি, কিন্তু এটা যদি সঠিক মনিটরিং হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর এটা এতটা সুযোগ থাকে না। বৃষ্টির সময় একটু দামটা আর একটু বাড়াননি বলা হয়, যে বলা হয় মার্কেটে মানে উৎপাদন হচ্ছে না, বৃষ্টির কারণে কস্টিং খরচ বেড়ে যাচ্ছে। তদারকি থাকলে একটু ভালো, যাতে সব দিকে একটু নিয়ন্ত্রণ থাকবে, তারপরে দামটা একটু সস্তা থাকবে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এবার রাঙামাটির বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বাংলাদেশের অন্যান্য স্থানের মতো কিন্তু এই যে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে এখানে প্রতিনিয়ত কিন্তু পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে কিন্তু শাকসবজি কিন্তু এখানে আসে। এই যে বাজারগুলোতে বিভিন্ন জায়গা থেকে শাকসবজি আসলো, কিন্তু পাহাড়ি এলাকার যে শাকসবজির চাহিদা বেশি এখানকার বিভিন্ন জায়গাতে। তবে এখানে যে শাকসবজিগুলো রয়েছে এবং নিত্যপণ্যের যে জিনিসপত্র কিন্তু অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এখানে এখনো কিন্তু ক্রেতাদের যে নাগারের বাইরে রয়েছে অনেক সবজি বাজার। আমরা কথা বলেছি বেশ কিছু ক্রেতাদের সাথে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে এখানে পার্বত্য জেলার রাঙ্গামাটিতে যে শাকসবজিগুলো রয়েছে, বিশেষ করে এখানে করলা রয়েছে, ঝিঙ্গা, পটল, এইসব নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু ১০০ টাকার কাছাকাছি সব পণ্যের দাম এখন দেখা যাচ্ছে। তাছাড়া যদি আমি বলি যে এখানে যে অন্যান্য যে মাছ, মাংস, ডিম, সেগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানকার যে কাপ্তালিকের মাছ মারা বন্ধ থাকার কারণে কিন্তু অন্যান্য জায়গা থেকে যে মাছগুলো এখানে সরবরাহ করা হয়, যার পক্ষে এখানকার মাছের দামও কিন্তু অনেকটা বেশি বলে ক্রেতারা জানিয়েছে। তাদের পক্ষ থেকে জানা হচ্ছে সরকারিভাবে মনিটরিং না থাকার কারণে কিন্তু বাজার কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাদের দাবি হচ্ছে প্রতিনিয়ত যাতে বাজারটা সরকারিভাবে মনিটরিং করা হয়, তাহলে এই যে নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্যগুলো আপনার যেগুলো দাম নাগালে বাইরে চলে যায় সেগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয় বলে তারা জানিয়েছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শামসুল। মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ শুরুর পর চট্টগ্রামে কেটেছে গ্যাস সংকট। বন্ধ সব পাম্প খুলেছে। টানা ৪ থেকে ৫ দিন চরম ভোগান্তির পর স্বস্তিতে যানবাহন চালকরা। তবে গ্যাস সংকটে শিল্প কলকারখানায় উৎপাদন বন্ধ থাকায় বেশ ক্ষতি হয়েছে বলছেন ব্যবসায়ীরা। গত কয়েকদিন বন্ধ থাকার পর খুলেছে ওয়াসা মোড়ের এই সিএনজি ফুয়েলিং স্টেশন। গ্যাস নিতে সকাল থেকে রাত অবধি যানবাহনের লাইনও নেই। সরবরাহ শুরু হওয়ায় কয়েকদিনের ভোগান্তির পর চাহিদা অনুযায়ী মিলছে গ্যাস, ফলে স্বস্তিতে চালকরা। গ্যাস লইতে আমরা সকালে সিরিয়াল দিলে রাতে 2-4টা গ্যাস পাইতাম, সারাদিন পাম্পে না খাইয়া এখানে কাটাইছি। ১ তারিখের মাঝে 5 তারিখ পর্যন্ত বহুত কষ্ট করছি আমরা। এখন আলহামদুলিল্লাহ অনেক কষ্ট দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছে। কালকে থেকে মোটামুটি অনেকটা ভালো আছে, পাওয়া যাচ্ছে, মানে সিরিয়ালও কম। আমি আসছি যে কোনো সিরিয়াল দিতে হয় নাই, 10 মিনিটের মধ্যে আমি মোটামুটি গ্যাস পেয়ে গেছি। চালকদের অভিযোগ, দাম বৃদ্ধির জন্য এতদিন কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল একটি পক্ষ। সংকটটা যাতে না হোক, যাতে দ্রুতভাবে সরকার এটা সমাধান করে। গ্যাসটা দেশে অপরিণত নাই, কিন্তু দেশটা বন্ধ করে দিয়ে ওরা সিন্ডিকেট করে রাখে। আমার মনে হয় না যে গ্যাসের কোনো সংকট আছে। এটা সিন্ডিকেট করে আপনার দাম বাড়ানোর জন্য এটা করা হয়েছে। সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে গ্যাস দেওয়া, মানুষ শান্তিতে চলুক, এটাই আমরা চাই। গ্যাসের প্রেসার আছে পর্যাপ্ত, ফলে নেই সংকট। আপাতত আর সংকটের সম্ভাবনা নেই বলছে সিএনজি ফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ। এটা মানে দরকার একদম ফুল প্রেসার এখন সরবরাহ এখন ফুল, গাড়তি নাই। কয়েকদিন ধরে যে অবস্থা ছিল অ্যাভেলেবেল গাড়ি ছিল, কালকে থেকে গাড়ি কমে গেছে।
5 আগস্ট থেকে মহেশখালীর এলএনজি টার্মিনালে প্রায় 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বেড়েছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা ও বাসাবাড়িতেও কেটেছে গ্যাস সংকট। তবে এ কদিনে বেশ ক্ষতি হয়েছে বলছেন ব্যবসায়ী নেতারা। গ্যাস সংকটের ফলে দেশে শিল্প উৎপাদন যেমন ব্যাহত হয়েছে, জনদুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। শিল্প উৎপাদন যেন ব্যাহত না হয় সেটাকে গুরুত্ব দিয়ে সরকার অতি সত্বর এই সমস্যার সমাধান করবে বলে আমরা আশা করছি। সম্প্রতি মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে ত্রুটির কারণে গত কয়েকদিন গ্যাস সংকট দেখা দেয়। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 24 জন। চলতি মাসের শুরুতে টানা বৃষ্টি আর বন্যার পর থেকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রামের সরকারি হাসপাতালে খোলা হয়েছে আলাদা ডেঙ্গুর কর্নার। তীব্র ব্যথা ও জ্বর নিয়ে প্রতিদিন জেলা উপজেলা থেকে আসছেন অনেকে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চলতি আগস্ট মাসে 202 জন সহ এখনো পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1036 জন। মৃত্যু হয়েছে 3 জনের। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জোবায়ের রিফাত। রিফাত, চট্টগ্রামে তো ডেঙ্গুর প্রকোপ আবারও বৃদ্ধি পেয়েছে, তো হাসপাতালে রোগীদের ভিড় কেমন দেখছেন এবং এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? আর এডিস মশা নিধনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়েছে কিনা আপনার? আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, যেহেতু স্বাভাবিকভাবেই এই যে চলতি অগস্ট মাস, সেই অগস্ট মাসের 6 দিনে কিন্তু আক্রান্ত হয়েছে 202 জন। সেক্ষেত্রে আসলে পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে প্রতিদিনই গড়ে আসলে 25 থেকে 30 জন, ক্ষেত্র বিশেষে সেটি 35-এ গিয়েও ঠেকছে। আমরা গত 24 ঘন্টায় 24 জন নিশ্চিত ডেঙ্গু আক্রান্তের খবর পেয়েছি। আর আপনি যেটি বললেন যে প্রশাসনের আসলে এই যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আসলে এডিস মশা নিধনে প্রশাসন কি ভূমিকা রাখছে সেটি নিয়ে আসলে নগরবাসীও সবচেয়ে বেশি প্রশ্ন করছেন। এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত অনেকগুলো এলাকায় আসলে সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচির কিন্তু সেভাবে করে চোখে পড়েনি। অন্যদিকে কিন্তু একেবারে ডেঙ্গুর শুরু থেকে, অর্থাৎ যখন থেকে আসলে ডেঙ্গুর প্রকোপ চট্টগ্রাম শহরে বাড়ছে তখন থেকেই কিন্তু ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি আমরা দেখেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি তারা নানাভাবে নিয়েছে এবং মশক নিধনের যেই ওষুধগুলো রয়েছে, মেডিসিনগুলো রয়েছে সেগুলো তারা ছিটিয়েছে। এবং এ পর্যায়ে চিকিৎসকরা সবচেয়ে বেশি আসলে জোর দিচ্ছেন ব্যক্তি সচেতনতার উপর। এবং তারা যেটি বলছেন যে বাড়ির আঙিনা ঠিকঠাক মতো পরিষ্কার রাখতে হবে, সেক্ষেত্রে ঘুমানোর আগে মশারি টানিয়ে ঘুমাতে হবে। একদিনের জ্বর হলেও যাতে নিকটস্থ কোনো ফার্মাসিস্টের কাছ থেকে বুঝিয়ে যাতে ওষুধ না খাই, সেক্ষেত্রে আসলে তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। তারা যেমনটি বলছেন যে একদিনের সাধারণ জ্বর হলেও আসলে টেস্ট করিয়ে নিতে হবে। সব মিলিয়ে চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি গত 6 দিনের যা অবস্থা এবং চলতি সারা মাসে আসলে কি হতে পারে সেটি সহজেই অনুমেয়। মারফি, এই ছিল আসলে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। অবস্থা বেশ বেগতিক বলা চলে। রিফাত, আপনাকে ধন্যবাদ। এদিকে বান্দরবানে আবারও বাড়তে শুরু করেছে হাম রোগের সংক্রমণ। হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন 26 জন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাটিং মার্মা। বাটিং, বান্দরবানে তো আবারও হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, তো হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হলো, সার্বিক পরিস্থিতিটাও একটু জানাবেন আমাদের। মারফি, আসলে এই বর্ষাকাল আসলে কিন্তু পাহাড়ে হাম বলেন, ডেঙ্গু বলেন, ম্যালেরিয়া বলেন, রোগের প্রাদুর্ভাব কিন্তু বেড়ে যায়। তো এই মুহূর্তে আমি হাসপাতালের খবর নিয়েছি, যেমন হাসপাতালে এই মুহূর্তে বান্দরবান হাসপাতালে হামের রোগী আছে হচ্ছে 26 জন, আবার ডেঙ্গু রোগী আছে, ম্যালেরিয়া রোগীও আছে এবং আপনার পাশাপাশি রুমা, থানচি, নেকিংছড়িতেও কিন্তু এই হামের রোগীও আছে এবং ডেঙ্গু রোগীও আছে। অর্থাৎ আপনি হামের এই যে কয়েকদিন কিন্তু মাঝখানে কমে গিয়েছিল, আবার বাড়তে শুরু করেছে। আজকে যেমন আমি খবর নিয়েছি যে একটা অ্যাম্বুলেন্স গেছে সেই রুমা থেকে হামের রোগী আনতে, যদিও বা এখনো এসে পৌঁছে নাই। তবে এই মুহূর্তে যে রুমাতে কতজন আক্রান্ত আছে সেটি সঠিক বলা যাচ্ছে না, এবং থানচিতেও আছে এবং দুর্গম এলাকায়ও কিন্তু অনেক হাম রোগী বা ডেঙ্গু রোগী, ম্যালেরিয়া রোগীও কিন্তু আছে। তবে একটা সন্তুষ্টির খবর হচ্ছে আপনার দুর্গম এলাকাগুলিকে যে বর্ডার গার্ড বাংলাদেশ এবং সেনাবাহিনী দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প করে কিন্তু এই যে হাম বলেন, ডেঙ্গু রোগী, ম্যালেরিয়া রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই যে আপনার স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় রেখে। অর্থাৎ এই যে বান্দরবনে কিন্তু এই মুহূর্তে হামের যারা
রোগী তাদেরকে এই নার্সিং বেশ সুন্দরভাবে তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং যাদেরকে চিটাগাং রেফার করা হচ্ছে তাদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখা হয়েছে। এটি জানিয়েছেন আমাকে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামাল লুসাই স্যার। এই ছিল আমার কাছে সর্বশেষ হাবের আপডেট। মারফি। বাটিং মারমা, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি ফরিদকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুরের মধ্যে পীরের বাগের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত শনিবার প্যারাসেলিং থেকে ছিটকে অক্ষর সৌভিক রায় নামে এক পর্যটকের মৃত্যু হয়। র্যাব জানায় গ্রেফতার এড়াতে ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যায় আসামিরা। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব 15 ও র্যাব 4-এর যৌথ দল অভিযান চালিয়ে ফরিদকে গ্রেফতার করে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের পছন্দের ইভেন্ট প্যারাসেলিং, কিন্তু রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে গিয়ে জীবন ঝুঁকির মুখে পড়েন অনেকে। অদক্ষ অপারেটর দিয়ে চলে অনুমোদিত প্যারাসেলিং, নেই সুরক্ষা সরঞ্জাম বা উদ্ধারকারী বোট। প্রায় ঘটে দুর্ঘটনা। 1 বছর অবাধে চললেও সম্প্রতি এক পর্যটকের মৃত্যুর পর থেকে বন্ধ প্যারাসেলিং। প্যারাসেলিং করতে গিয়ে রশি ছিঁড়ে গাছের উপর ছিটকে সাগরে পড়ে আহত হওয়ার ঘটনা নতুন নয়, কিন্তু গত শনিবার প্যারাশুট সহ সাগরে পড়ে গিয়ে পর্যটকের মৃত্যুর ঘটনা এই প্রথম। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকরা বলছেন প্যারাসেলিং করার আগে হার্টবিট ও প্রেসার চেক করা, দুর্ঘটনা ঘটলে উদ্ধারে রেস্কিউ বোট সহ কোনো কিছুই নেই। অদক্ষ অপারেটরের কারণে প্রায় ঘটে দুর্ঘটনা। তাই এড়াতে পারবে না, কারণ এই যে প্যারাসাইক্লিংটা হচ্ছে বেশ কয়েক বছর, প্রায় আমার মনে হয় প্রায় 10 বছর ধরে আমি দেখতেছি। এক্সপার্ট লোক দৌড় দিয়ে যাবে, টান দিয়ে নিয়ে চলে আসবে, স্বাভাবিক ব্যাপার, অথবা অন্য যে কোনো ব্যবস্থাপনা, কোনো কিছু নাই। তাকে বলতে হবে যে আপনি যদি কখনো উপরে উঠে ভয়ও পান, সেটা কিভাবে রেস্কিউ করে চলে আসতে হবে সেটাও জানাইতে হবে। ফার্স্ট এইড মেডিকেল চিকিৎসা দেওয়া হয়, তারপরে যদি এনশিওর করা হয় এই ব্যক্তি পারফেক্ট, সে এখন এটা জন্য প্রস্তুত। ট্রেনিং থাকবে, আফটার অ্যাক্সিডেন্টের রেস্কিউ সিস্টেম তো ডেভেলপ করতে হবে। কক্সবাজার সৈকতে বিশেষ করে ইনানি দরিয়ানগরে সরকারের নির্দেশনা অনুমোদন কিছুর তোয়াক্কা না করেই বছরের পর বছর চলছিল প্যারাসেলিং। নতুন কিছু ব্যবসায়ী আসছে যারা প্যারাসেলিংয়ের রুল সম্বন্ধে হয়তো জানলেও তারা সেটা সঠিকভাবে ফলো করে না, যার জন্য তারা একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। স্থানীয়দের দাবি, গত 2 বছরে প্যারাসেলিংয়ে দুর্ঘটনায় অন্তত 10 জন পর্যটক আহত হয়েছে। প্রতিটি ঘটনার পর নিরাপত্তা, অদক্ষতা এবং বৈধতা নিয়ে প্রশ্ন উঠলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তাদের প্রযুক্তিগত কোনো সহায়তা নাই, বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো কর্মচারী নিয়ে সেদিন প্যারাশুট করে নেয়, যার কারণে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। যথাযথ আপনার পরীক্ষা করে তাকে অনুমতি দেওয়া উচিত। সিভিল এভিয়েশনের আওতাধীন ওই জায়গায় পড়ে কিনা সেটা সিভিল এভিয়েশন দেখা উচিত। গত শনিবার সৌভিক রায় অক্ষর নামে খুলনা থেকে আসা এক পর্যটকের মৃত্যুর পর সমালোচনার মুখে মোহাম্মদ ফরিদের মালিকানাধীন ফ্লাইয়ার সি স্পোর্টসের প্যারাসেলিং বন্ধ করে দেয় জেলা প্রশাসন। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা আসছে আনন্দ করার জন্য, এখানে কোনো জন্য দুঃখজনক অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, কোনো পর্যটকের জন্য জীবনহানি না ঘটে, আমরা এটাই চাই। এই জন্য অবশ্যই আমরা শক্ত পদক্ষেপ গ্রহণ করব। শহীদুল সুমন, যমুনা নিউজ। জলাবদ্ধতা মুক্ত, আধুনিক ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, সমালোচনা তথ্য নির্ভর হলে তা সিডিএর কাজকে আরও স্বচ্ছ ও গতিশীল করবে। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই বলে জানান তিনি। পরে প্রশিক্ষণার্থী টিভি ক্যামেরা সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বিকেলে র্যালিটি উপজেলার থানা এলাকা থেকে শুরু হয়ে আমিরাবাদ স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মুস্তফা আমিন বলেন, 5 আগস্টের গণ অভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার স্মরণীয় মাইল ফলক।
এই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক বিরোধী সচেতনতা গড়ে তুলতে খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ম্যারাথন প্রতিযোগিতা। সকালে হাজী মোহাম্মদ নুরুল হক ফাউন্ডেশনের আয়োজনে রামগড় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয় 5 কিলোমিটারের দূরত্ব ম্যারাথন। টি শার্ট ও ক্যাপ পরে 300 জনের বেশি বিভিন্ন বয়সী নানা পেশার অংশগ্রহণকারীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত দৌড়ে ম্যারাথন সম্পন্ন করেন। ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম 10 জনকে মেডেল, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, রামগড়ে এই ধরনের ম্যারাথন এবারই প্রথম। এমন উদ্যোগ মানুষকে খেলাধুলামুখী করার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।